সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরের গ্রুপ 1 নিয়ে আলোচনা আমরা করেছিলাম গত পর্বে, পর্ব 2-তে। আজ 3 নম্বর পর্বে আমি আলোচনা করব যে পর্ব গ্রুপ 2 নিয়ে। গ্রুপ 2 অর্থাৎ গত পর্ব 2-এ আমরা আলোচনা করেছিলাম দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো গ্রুপ 2-এ আজ আমরা আলোচনা করব বাইনারি থেকে কিভাবে দশমিক, অক্টাল থেকে কিভাবে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করব। এই দুইটি গ্রুপ খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা গত 2 নম্বর পর্বটি ভালো করে বোঝার চেষ্টা করবে। ভিডিওগুলো দেখলে আশা করি এই রূপান্তর গ্রুপ 1 সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যেতে পারবে এবং গ্রুপ 2 দেখার মাধ্যমে এই দশমিক থেকে রূপান্তর এবং বাইনারি, অক্টাল থেকে দশমিকে রূপান্তর এই দুইটি সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি এই রূপান্তরগুলো একদম ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি। পরবর্তীতে তোমরা ভালো করে বোঝার পর এগুলো আরো শর্ট করে ক্যালকুলেশন করতে পারবে। তো প্রথম অবস্থায় আমি বিষয়গুলো একদম ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। তো গ্রুপ 2 হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। এটা মনে রাখার জন্য আমরা এইটি মনে রাখতে পারি, এই গ্রুপের নিয়মটি মনে রাখার জন্য যে গুণ প্রক্রিয়া হবে এবং পাওয়ার সিস্টেম হবে, গুণ প্রক্রিয়া হবে এবং পাওয়ার সিস্টেম হবে। এটা ফরম্যাটটা মনে রাখার জন্য এই দুইটা নিয়ম আমাদের স্মরণে রাখতে হবে। যেমন যখন আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব, তখন আমরা গুণ প্রক্রিয়া এবং পাওয়ার সিস্টেম পদ্ধতি ব্যবহার করব। তো একটি উদাহরণ সাহায্যে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। বাইনারি মান 10.1101 বেস 2 কে দশমিকে রূপান্তর করো। এই আমাদের একটি ডাকটি কি, যেহেতু এই জায়গায় ভিত্তিরূপে ট্রু রয়েছে, তাহলে ভিত্তিরূপে যেহেতু ট্রু বিদ্যমান রয়েছে, এই জন্য এটি একটি বাইনারি সংখ্যা। তাহলে এই বাইনারি সংখ্যাকে কিসে রূপান্তর করব? দশমিকে রূপান্তর করব। তাহলে আমার গ্রুপ 2-র সাথে মিল রয়েছে, এই যে বাইনারি থেকে দশমিক, এই যে বাইনারি থেকে দশমিক। তো এখন যেহেতু গ্রুপ 2-র সাথে মিল রয়েছে, তাহলে আমি কিভাবে কোন ফরম্যাটে অঙ্কটি করব? এই যে গুণ প্রক্রিয়া এবং পাওয়ার সিস্টেম পদ্ধতি। তো একটা জিনিস এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে 10.1101 এই যে সংখ্যাগুলোর পজিশন আমরা কিভাবে নির্ধারণ করব? এই যে দশমিক রয়েছে, দশমিকের বাম দিকে প্রথম যে সংখ্যাটি, দশমিকের বাম দিকে প্রথম যে সংখ্যাটি, এই সংখ্যার পজিশন হবে 0। এই সংখ্যার পজিশন হবে 0। 0-র এদিকে হবে ধনাত্মক মানগুলো, যেমন এটার পজিশন হবে 1, এটার পজিশন 2, এটা 3, এটা 4। এভাবে আরো যদি সংখ্যাগুলো থাকে তাহলে এভাবে 5, 6, 7, 8 বসে বসে যাবে। এদিকে হবে ঋণাত্মক, অর্থাৎ -1, -2, -3, -4। আরো যদি সংখ্যাগুলো থাকে তাহলে -5, -6 এভাবে বসে। এগুলো হচ্ছে সংখ্যাগুলোর পজিশন। তাহলে এই যে দশমিক রয়েছে, দশমিকের বাম দিকে প্রথম যে দশমিকের বাম দিকে এই যে প্রথম যে সংখ্যাটি থাকবে, এটি নিচে 0 বসবে, এটির পজিশন হচ্ছে 0। তো আমি অঙ্কে এটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এটা ভাবে লিখতে পারি, অতএব 10.1101 বেস 2, এটা যেহেতু দশমিকে রূপান্তর হচ্ছে, এই জন্য এই জায়গায় আমরা ভিত্তি দেব 10। এই জায়গায় এটা ব্ল্যাঙ্ক রেখে এখানে ভিত্তি দেব 10। এবার দেখো, এবার এই যে এখানে যতটি ডিজিট রয়েছে, এই ডিজিটগুলোর সাথে আমরা এই যে ভিত্তি 2, এই 2 গুণ দেব। এখানে যতটি ডিজিট রয়েছে, অর্থাৎ যতগুলা সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর সাথে এই 2টি, এই ভিত্তিটি গুণ হবে এবং যোগ আকারে এগুলা সাজাবো। কিভাবে? এই যে 1 রয়েছে, 1 এর সাথে 2 গুণ হবে, 1 গুণ 2, তারপরে আবার 0 গুণ 2, আবার 0 যখন যাব তখন এক জায়গায় প্লাস দেব,
ওয়ান ইজেন ওয়ান গুণ টু দিলাম, তারপর জিরো দেবো, তখন এটা থেকে এটা যখন চলে যাব তখন মাঝখানে সম্পর্ক হিসেবে প্লাস ব্যবহার করবো, তারপর জিরো গুণ টু, আবার জিরো থেকে যখন ওয়ান দেবো এই যে প্লাস দিয়ে ওয়ান দেবো, আবার গুণ টু, অর্থাৎ প্রতিটি সংখ্যার সাথে এই টু গুণ হবে এবং সম্পর্কগুলো হবে যোগ, তারপরে প্লাস দেবো দিয়ে এই যে জিরো জিরো গুণ টু, তারপর প্লাস দেবো যে এই যে ওয়ান গুণ টু। এখানে একটা জিনিস লক্ষ্য করো, পজিশনটা সহজে নির্ধারণ করার জন্য এই যে দশমিক, এখন আমি দশমিক ক্রস করব, এই যে এই জায়গায় এসে এখন দশমিক ক্রস করব, দশমিক ক্রস করার পূর্বে আমি এই যে বেজ রয়েছে এই বেজের পাওয়ার জিরো দিয়ে দেব, বেজের পাওয়ার জিরো দিয়ে দেব। যখন দশমিক ক্রস করব এই যে ওয়ান গুণ টু প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান গুণ টু প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান গুণ টু, এখন দশমিক ক্রস করব, দশমিক ক্রস করার পূর্বে যে বেজ থাকবে এই বেজের পাওয়ার কি বসবে, জিরো বসবে। আবার এই জায়গায় কিন্তু দশমিক বসবে না, প্লাস দেবো, প্লাসের ধারাবাহিকভাবে আবার টু গুণ করে যাব, ওয়ান গুণ টু প্লাস এই যে ওয়ান রয়েছে ওয়ান গুণ টু প্লাস এই যে জিরো গুণ টু প্লাস ওয়ান গুণ টু, এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি সংখ্যার সাথে টু গুণ বসালাম। যতটি সংখ্যা রয়েছে প্রতিটি সংখ্যার সাথে টু গুণ আকারে বসালাম এবং প্রতিটি প্লাস আকারে সাজিয়ে নিলাম, এই যে একটা পরে আর একটা যখন গুণ আকারে নিছি তখন প্লাস আকারে এগুলো সাজিয়ে নিলাম। আর আরেকটি কাজ কি করলাম, যে যখন দশমিক ক্রস করব এই দশমিক ক্রস করার সময় এই যে বেজ রয়েছে টু এই বেজের পাওয়ার দিলাম কি জিরো। এবার জিরো দেওয়া, এখানে জিরো পজিশনটা নির্ধারণ করার কারণে এখন আমাদের পাওয়ার গুলা বসাতে সহজ হবে। কিভাবে হবে, এই যে প্রতিটি বেজ এখানে টু বেজ টু বেজ টু বেজ, এই যে প্রতিটি টু যেন রয়েছে এই প্রতিটি টুর উপরে পাওয়ার বসবে। পাওয়ার কোনগুলা বসবে, এই যে জিরো, জিরোর এদিকে বসবে ধনাত্মক পাওয়ার, এদিকে বসবে ঋণাত্মক। ধনাত্মক জিরো, জিরোর পর বসবে ওয়ান, জিরোর পরে ওয়ান, তারপর টু, তারপর থ্রি, তারপর ফোর, এভাবে যদি আরো থাকতো তাহলে আরো সংখ্যাগুলো বসতো ফাইভ সিক্স সেভেন এগুলা বসবো। আর এদিকে ঋণাত্মক পাওয়ার বসবে, ঋণাত্মক পাওয়ার শুরু হবে মাইনাস ওয়ান থেকে, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। তাহলে আমরা কি বুঝলাম যে দশমিক যখন আমি ক্রস করবো, দশমিক ক্রস করার সময় যে বেজ হবে বেজের পাওয়ার দেবো জিরো, আর জিরো এই সাইডে বসবে ধনাত্মক মানগুলা অর্থাৎ জিরো, তারপর ওয়ান টু থ্রি ফোর এবং পাওয়ার গুলা বসবে এই যে টু, যে বেজটা যে গুণ করবো এই গুণগুলোর পাওয়ার গুলা বসবে, এদিকে বসে ঋণাত্মক পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। এভাবে এই কাজটা হচ্ছে, এই জিনিসটা আমাদের খুব মনোযোগ সহকারে সাজাতে হবে, এই জায়গায় ভুল করলে কিন্তু চলবে না। তাহলে এটা আমরা সাজিয়ে নিলাম। তারপর এখন আমরা ক্যালকুলেশন গুলো করবো, ক্যালকুলেশন কিভাবে করবো, এই যে ওয়ান, ওয়ান গুণ টু, এবার লক্ষ্য করো টুর পাওয়ার ফোর, টুর পাওয়ার ফোর বলতে এখানে টু কয়টি বিদ্যমান রয়েছে, চারটি বিদ্যমান রয়েছে, কি আকারে রয়েছে, গুণ আকারে, টু গুণ টু গুণ টু। তাহলে এখন যেহেতু আমরা এটা ক্যালকুলেশন করি, দুই দুয়ে চার, চার দুয়ে আট, আট দুয়ে 16, এই 16, তাহলে টু পাওয়ার ফোর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 16 লিখতে পারি। এটা ক্যালকুলেশনে কিভাবে আমরা করবো, টু দেব, তারপর এই যে আমাদের সাইন্টিফিক যে ক্যালকুলেটর রয়েছে ক্যালকুলেটর এই চিহ্নটা, এই পাওয়ার চিহ্নটা এটা দিবে, প্রথমে লিখবে টু, তারপর এই পাওয়ারটা দিবে, তারপর ফোর দিবে, দিয়ে ইকুয়াল দিবে, দিলে রেজাল্ট আসবে 16। তো টু পাওয়ার ফোর এখানে আমরা 16 বসালাম প্লাস। এবার লক্ষ্য করো, এবার আমরা এখানে কি পেলাম, 0 ইন্টু টু পাওয়ার কিউব, এই জিনিসটা এইখানে। এবার এখানে বেজ হচ্ছে জিরো, এখানে বেজ হচ্ছে জিরো, এটা হচ্ছে পাওয়ার। তাহলে যখন যখন যে দুইটি বেসে যখন আমরা গুণ করব তখন যে কোনো একটা বেস যখন জিরো হবে তখন উত্তর জিরো হবে, অর্থাৎ জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ অথবা ভাগ করলে রেজাল্ট আমাদের জিরো আসে। যেহেতু এখানে জিরো দিয়ে আমরা টু পাওয়ার কিউ কে গুণ করতেছি এই জন্য আমাদের রেজাল্ট আলটিমেটলি কি আসবে, জিরো আসবে। সো আমরা এখানে জিরো বসিয়ে দিব, এখানে জিরো বসিয়ে দিব প্লাস এই যে ওয়ান, ওয়ান বসালাম, গুণ দিলাম টু পাওয়ার ফোর, তো টু পাওয়ার ফোর টু স্কোয়ার যেহেতু এই জায়গায় কি বসবে, ফোর বসবে, তারপরে প্লাস দেব, প্লাস দিয়ে এখানে যেহেতু আমাদের আছে আবার জিরো, এই যে আবার জিরো রয়েছে, এই জিরো, জিরো দিয়ে আবার টু পাওয়ার ওয়ান কে গুণ দেবো, যেহেতু জিরো দিয়ে গুণ দেবো এই জন্য আমাদের রেজাল্ট চলে আসবে জিরো, জিরো বসিয়ে দিলাম প্লাস ওয়ান গুণ
এবার দেখো, যদি কোনো কিছুর পাওয়ার 0 থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা 1 বসাতে পারি। যেমন 2 পাওয়ার 0 ইকুয়াল 1। যদি আমাদের 8 পাওয়ার 0 থাকে তাহলে 1 বসাতে পারি। যদি আমাদের 16 পাওয়ার 0 থাকে তাহলে এটার পরিবর্তে আমরা 1 বসাতে পারি। এটা মুখস্থ করে নেবে, এটা একটা সূত্র। অর্থাৎ 0 কোনো কিছুর পাওয়ার 0 যখন থাকে তখন এটার পরিবর্তে 1 বসানো যায়। অর্থাৎ 2 পাওয়ার 0 ইকুয়াল 1, 8 পাওয়ার 0 ইকুয়াল 1, 16 পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ 5 পাওয়ার 0 ইকুয়াল 1। তাইলে যেহেতু এই জায়গায় আমাদের এই যে 1, এই 1টি আমরা এই জায়গায় বসালাম, গুণ দিলাম, তারপর 2 পাওয়ার 0, এটার পরিবর্তে আমরা 1 বসালাম, প্লাস 1 গুণ। এবার লক্ষ্য করো, যদি কোনো কিছুর পাওয়ার ঋণাত্মক হয়, এখানে পাওয়ার ঋণাত্মক, তার 2 পাওয়ার -1, তাহলে আমরা সব সময় উপরে 1 দেব আর নিচে 2 পাওয়ার 1। অর্থাৎ এই যে আমি বড় বলছি, আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, পরে তোমরা বোঝার পর ক্যালকুলেশনটি আরো শর্টকাট নিয়মে করলেই চলবে। তো অথবা এভাবে করলেও চলবে। তো যেহেতু এখানে পাওয়ার ঋণাত্মক রয়েছে, এই জন্য উপরে দিলাম কি 1, তারপর নিচে বসবে এই যে এই মাইনাস, মাইনাস বাদ দিলে যেটা যাবে, মাইনাস বাদ দিলে থাকে কি 2 পাওয়ার 1, এই 2 পাওয়ার 1 বসে। আবার যদি 2 পাওয়ার -2 থাকে, তাহলে যেহেতু পাওয়ার ঋণাত্মক রয়েছে তাহলে উপরে বসবে 1 আর নিচে এই যে মাইনাসটা চারিদিকে কি থাকে 2 স্কয়ার থাকে, এই 2 স্কয়ার বসে। আবার যদি 2 এর পাওয়ার -5 থাকে তাহলে উপরে বসবে, যেহেতু পাওয়ার ঋণাত্মক মাইনাস রয়েছে এই জন্য উপরে বসবে 1 এবং এই জায়গার মাইনাসটা চারিদিকে কি থাকে 2 পাওয়ার 5, এই 2 পাওয়ার 5 বসবে। যদি এটা থাকে 8 পাওয়ার -6, তাহলে পাওয়ার যেহেতু আছে -6, তাহলে উপরে বসবে 1, নিচে 8 এবং এই মাইনাসটা উইদাউট মাইনাসটা কি বসবে 8 পাওয়ার 6 বসবে। এভাবে আমাদের ঋণাত্মক পাওয়ার গুলা সাজাতে হবে। আশা করি বুঝেছো। তো যেহেতু এই জায়গায় আমাদের রয়েছে 2 পাওয়ার -1, তাহলে আমরা উপরে বসাবো 1 আর নিচে 2 পাওয়ার, এখানে 1 দিলেও চলবে, না দিলেও চলবে, প্লাস 1 গুণ 2 পাওয়ার -2, তাহলে উপরে বসালাম 1 আর নিচে এই যে মাইনাস চারিদিকে কি বসানো যায় 2 স্কয়ার, প্লাস এখানে 0 দিয়ে যেহেতু গুণ করতে আছে, যেহেতু বেস রূপে এখানে 0 রয়েছে, 0 দিয়ে গুণ করলে আমাদের রেজাল্ট 0 আসবে, এই জন্য এখানে 0 বসিয়ে দিলাম, প্লাস 1 গুণ এই জন্য 1 বসালাম, গুণ বসালাম, যেহেতু পাওয়ার -4, মাইনাস যেহেতু আছে ঋণাত্মক এই জন্য উপরে বসবে 1 আর নিচে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, এই জন্য মাইনাসটা ছাড়া শুধুমাত্র 2 টু দি পাওয়ার 4 বসালাম। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এবার আমরা একদম ওই ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে 1 গুণ 16, তাহলে 16 আর 1 এ গুণ করলে 16, প্লাস এই 0 গুণ আর বসাবার দরকার নেই। তারপর এই যে 4 গুণ 1 ইকুয়াল 4, প্লাস এইটাও 0 বসাতে 1 ইন্টু 1, তাহলে 1। এবার লক্ষ্য করো, এই যে রয়েছে 1 ইন্টু 1/2 পাওয়ার 1, তাহলে এই 1টা উপরে রয়েছে, এই 1টা উপরে রয়েছে, তাহলে আমরা উপরে উপরে কি করব গুণ করব, তাহলে 1 গুণ 1 ইকুয়াল 1 আর 2 পাওয়ার 1 বলতে 2, তাহলে এই যে 1 গুণ 1 ইকুয়াল 1, 2 পাওয়ার 1 তে 2 কয়টা রয়েছে, একটি রয়েছে, এই জন্য 2 একটা, প্লাস আবার এই 1 এবং এই 1, তাহলে 1 গুণ 1, আবার 2 স্কয়ার বলতে 2 দুইটা রয়েছে, তাহলে 4, প্লাস এখানে 1 গুণ 1, তাহলে 1 আর 2 পাওয়ার 4 ইকুয়াল হবে 16, 2 পাওয়ার 4 ইকুয়াল কি 16, এই 16টি এখানে বসালাম। এবার আমরা কি করব, এই যে পূর্ণ সংখ্যা এগুলা যোগ করব, 16 4 1, 16 4 হচ্ছে 20 আর 1 21, এই যে এই পূর্ণ সংখ্যাগুলো আমরা যোগ করলাম, যোগ করে আমাদের বের হলো 21। এবার এগুলো আমরা ভাগ করব, ভাগের সময় 1 প্রথমে লিখব, 1 ভাগ 2 দেব, বাইর হবে আমাদের কি 0.5, কি বাইর হবে 0.5, এই 0.5টা এই জায়গায় বসাবো। তারপর 1 ভাগ 4 দেব, 1 ভাগ 4 দিলে আমাদের বাইর হবে 1 ভাগ 4, 1 ভাগ 4 দিলে 0.25, তাহলে 0.25 এখানে বসালাম। তারপর 1 ভাগ 16 যখন দেব তখন আমাদের বাইর হবে 0.0625, এই বসালাম। তারপর আমরা সবগুলো যোগ করে দেব। তো সবগুলো যোগ করার পর আমাদের রেজাল্ট আসবে 21 পয়েন্ট। দশমিকের পর অনেকগুলো সংখ্যা বাইর হতে পারে, তো দশমিকের পর আমরা 2 ঘর রাখবো, এখানে রাখবো 81। কিসের রূপান্তর হয়েছে, দশমিকের রূপান্তর হয়েছে, এজন্য এখানে বৃদ্ধি দেব 10। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করা ধাপ।
এখন তোমরা এই একটি ধাপ যদি ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো বাইনারি মানকে এই পদ্ধতিতে শুধুমাত্র এখানে সংখ্যা বাড়তে পারে কমতে পারে। যদি এখানে দশমিকের পূর্বে যেহেতু ফার্স্টে সংখ্যা রয়েছে এখানে 4 পর্যন্ত যদি আরো সংখ্যা থাকতো তাহলে এদিকে আরো বাড়তো, যদি এদিকে সংখ্যা থাকতো তাহলে আরো এদিকে বৃদ্ধি পেত। তাহলে এভাবে আমরা এই প্রক্রিয়া বা এই ফরম্যাটে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। তো তোমাদের বোঝার সুবিধাতে স্ক্রিনশট দিয়ে এটি রাখতে পারো। ওকে, এবার আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর। অক্টাল সংখ্যা আমরা সেম পদ্ধতিতে নিব, শুধুমাত্র এখানে ভিত্তি হিসাবে 8 ব্যবহৃত হবে। তো একটি উদাহরণ আমি লিখি, 123.45 বেস 8 কে দশমিকে রূপান্তর। এবার লক্ষ্য করো, এই যে জায়গায় যেহেতু 8 বিদ্যমান রয়েছে এজন্য এটি একটি অক্টাল মান। তাহলে এই অক্টাল মানটি কিসের রূপান্তর হচ্ছে? দশমিকে রূপান্তর হচ্ছে। তাহলে প্রক্রিয়াটি কি? গুণ প্রক্রিয়া এবং পাওয়ার সিস্টেম। তাহলে আমরা লিখতে পারি 123.45 বেস 8 ইকুয়াল দিয়ে 10, যেহেতু দশমিকে রূপান্তর হচ্ছে 10 দিলাম। এবার লক্ষ্য করো, যেহেতু পূর্বে আমাদের বাইনারি ছিল, বাইনারিকে দশমিকে নেওয়ার সময় এখানে ভিত্তির রূপে 2 রয়েছিল, যখন প্রত্যেকটি সংখ্যা সাথে 2 গুণ হয়েছিল। এবার এখানে ভিত্তি রয়েছে 8, ভিত্তি কি রয়েছে 8, এই যে গুণ প্রক্রিয়া এবং পাওয়ার সিস্টেম গুণ প্রক্রিয়া। তাহলে প্রত্যেকটি এখানে যেহেতু 8 রয়েছে তাহলে এখানে প্রতিটি সংখ্যার সাথে 8 গুণ হবে। যেমন 1 গুণ 8, তারপর আমরা প্লাস আকারে সাজাবো 2 গুণ 8 প্লাস এই যে 3 গুণ 8। যখন আমরা পূর্বের অঙ্ক দশমিক ক্রস করেছিলাম তখন দশমিক ক্রস করার পূর্বে পাওয়ার হিসাবে আমরা 0 দিয়েছিলাম, ঠিক এটা তো এই যে 3 লেখার পর আমরা দশমিক ক্রস করব, এই জন্য এটার পাওয়ার এই যে এই বেসগুলোর উপরে পাওয়ার বসবে, এই জন্য 8 এগুলোর উপরে পাওয়ার আসবে, এই পাওয়ার এখানে 0 দেব। প্লাস দশমিক দেওয়া দরকার নেই, প্লাস দিলাম 4 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। এবার 0 এদিকে বসবে ধনাত্মক মানগুলো, এদিকে বসবে ঋণাত্মক। তাহলে ধনাত্মক কি 0, তারপর 1, তারপর 2, এই যে বেজের উপরে পাওয়ার গুলো দেবো, এদিকে বসাবো -1 -2। এবার 1 ইন্টু 8 স্কোয়ার আমরা ক্যালকুলেটরে কিভাবে লিখতে পারি? 8 দেবো, তারপর এই পাওয়ার চিহ্নটা দেবো, তারপর 2 দেবো, তারপর ইকুয়াল দেবো, তারপর আমাদের বানাবে 64। অর্থাৎ 8 স্কোয়ার ইকুয়াল 8, এখানে দুইটি গুণাকার রয়েছে 8 গুণ 8, তো 8 গুণ 8 গুণ হলে হবে 64। তাহলে 8 স্কোয়ার ইকুয়াল 64 প্লাস 8 ইন্টু 8 এর পাওয়ার যেহেতু এখানে 1 রয়েছে, পাওয়ার 1, তাহলে 8 এখানে একটি রয়েছে 8 বসিয়ে দিব, তারপর 3। যদি কোনো কিছুর পাওয়ার 0 হয়, এখানে 8 এর পাওয়ার 0, যদি কোনো সংখ্যার পাওয়ার 0 হয় তাহলে এটার পরিবর্তে 1 বসানো যায়, এখানে 1 বসিয়ে দিলাম। তারপর 4 ইন্টু এদিকে লক্ষ্য করো, পাওয়ার যেহেতু এখানে এটা রাখো তাহলে উপরে 1 বসবে, মানে সে 8, আর মাইনাস ছাড়া কি বসবে? 8 পাওয়ার 1। সেই মাগন নিয়মে হবে, শুধুমাত্র সংখ্যাগুলা চেঞ্জ হয়েছে, নিয়মটি সেম। তারপর 5 ইন্টু এখানে পাওয়ার বসাবো, যেহেতু পাওয়ার ঋণাত্মক উপরে বসবে 1 আর নিচে মাইনাস, ছাড়া কি বসবে? 8 স্কোয়ার। এবার লক্ষ্য করো 64 ইন্টু 1 ইকুয়াল 64 প্লাস 8 আর 2 যখন করবো তখন 16 প্লাস 3 আর 1 যখন করবো 3 প্লাস। এবার লক্ষ্য করো এই যে 4, এই 4 এবং 1 এ গুণ হবে উপরে, এটা কিন্তু উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা নিচে মনে 1 বিদ্যমান রয়েছে, এটা উপরের সংখ্যা উপরে গুণ হবে। তো 4 আর 1 এ যখন গুণ হবে তখন 4 ইন্টু 1 ইকুয়াল 4, আর এখানে 8 এর পাওয়ার 1 বলতে 8 একটি রয়েছে, প্লাস এখানে 5 আর 1 এ গুণ হবে, তো 5 বাই এখানে 8 স্কোয়ার বলতে 64, 8 স্কোয়ার উপরে আমরা কি লিখতে পারি? 64। এবার লক্ষ্য করো, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 64, 16, 3, তাহলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 83 প্লাস 4 ভাগ যখন 8 দিব তখন আসবে 4 ভাগ যখন 8 দিব তখন আসবে 0.5। তাহলে এই 0.5টা এখানে বসাবো, তারপর 5 ভাগ যখন 64 দেব, 5 ভাগ 64 তখন আমাদের রেজাল্ট আসবে 0.07812, এটাই তোমরা ক্যালকুলেশনটি করে নেবে। এবার যখন আমরা এই তিনটি যোগ করব, যোগ করার পর আমাদের রেজাল্ট আসবে 83.5 এর দশমিকের পর আমরা 2 ঘর রাখবো 83.5, এবং এটা যেহেতু দশমিকের রূপান্তর হয়েছে এজন্য এখানে ভিত্তি দেব 10। এই প্রক্রিয়ায় আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারবো। এখানে এটা শুধুমাত্র
প্রযোজ্য হবে যখন অক্টাল থেকে দশমিকে রূপান্তরের কথা বলবে, তখন এই স্ট্রাকচার এবং এই ফরম্যাটে আমরা রূপান্তর করব। তো তোমরা সুবিধাতে স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা হেক্সাডেসিমেলকে দশমিকে রূপান্তর করব। আমাদের এই গ্রুপের লাস্ট যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে হেক্সাডেসিমেলকে আমরা দশমিকে রূপান্তর করব। তো হেক্সাডেসিমেল হচ্ছে যেমন একটি অঙ্ক এবি ইন্টু সিডি বেস হচ্ছে 16, এবি ইন্টু এবি পয়েন্ট সিডি বেস 16 কে দশমিকে রূপান্তর, যেহেতু এখানে 16 রয়েছে এই জন্য এটা হেক্সাডেসিমেল এবং এটা দশমিকে রূপান্তর করব। তো হেক্সাডেসিমেলকে দশমিকে রূপান্তর করার জন্য আমরা সেম নিয়মটি অনুসরণ করব, অর্থাৎ সেম পদ্ধতিতে আমরা সাজিয়ে নেব। যেহেতু এটা দশমিকে রূপান্তর হচ্ছে এখন এখানে 10 বসবে। তো এখানে এই যে প্রতিটি ডিজিটের সাথে এই 16 গুণ হবে a ইন্টু 16 প্লাস ইজেন b ইন্টু 16 এখন যেহেতু দশমিক ক্রস করতে আছে এই জন্য এখানে পাওয়ার হিসাবে বসবে 0 প্লাস c ইন্টু 16 প্লাস d ইন্টু 16 এভাবে আমরা সাজিয়ে নিলাম। এবং 0 এদিকে বসবে ধনাত্মক অর্থাৎ 0 1 এই যে 16 পাওয়ার, যেহেতু বেস 16 রয়েছে সবসময় এই বেজের উপরে পাওয়ার গুলো বসবে 0 তারপর 1, এখন 0 তারপর -1 -2 দিকে ঋণাত্মক পাওয়ার গুলো বসবে। এবার হেক্সাডেসিমেলে a বলতে আমরা 10 কে বুঝে থাকি, এজন্য এর পরিবর্তে আমরা 10 ব্যবহার করব ইনটু 16 এর পাওয়ার, যেহেতু এখানে 1 রয়েছে এই জন্য এখানে 16 একটি বসে দেব। তারপর b বলতে আমরা 11 বুঝে থাকি ইনটু, যেহেতু 16 এর পাওয়ার 0 আছে এই জন্য কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 লেখা যায়। তারপর c এর পরিবর্তে a 10 b 11 c 12, তাহলে হেক্সাডেসিমেলে c বলতে আমরা 12 বুঝে থাকি ইনটু, যেহেতু পাওয়ার ঋণাত্মক উপরে 1 বসবে আর নিচে এই মাইনাস ছাড়া বসবে 16 পাওয়ার 1 প্লাস এই 1টা এখানে দিলেও চলবে না দিলেও চলবে। ডি বলতে আমরা a 10 b 11 c 12 d 13, তাহলে এখানে ডির পরিবর্তে আমরা 13 বসাবো। প্লাস এভাবে হাতে গুনে গুনে তোমরা বাইর হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপর 16 এর পাওয়ার যেগুলো মাইনাস রয়েছে তার ঋণাত্মক রয়েছে, উপরে বসবে 1 আর নিচে 16 পাওয়ার 2, এই মাইনাসটা তুলে এখানে শুধুমাত্র 16 পাওয়ার 2 বসিয়ে দিলাম। এবার 10 এবং 16 যখন আমরা গুণ হবে তখন আমাদের গুণফল হবে 160 প্লাস 11 এবং 1 গুণ করার পর বসবে 11, তারপর এই দেখো এই যে 12 এবং 1 এটা গুণ হবে উপরে 12 গুণ 1 ইকুয়াল 12, এখানে 16 এর পাওয়ার 1 যেহেতু তাহলে 16 একটি এই বসিয়ে দিলাম। তারপর 13 গুণ 1 তার উপরে বসবে 13, আর যেহেতু 16 এর পাওয়ার 2 16 গুণ 16 অর্থাৎ 16 স্কয়ার ইকুয়াল 16 গুণ 16 ইকুয়াল আমাদের বলা হবে 256, তাহলে এটার পরিবর্তে আমরা রাখতে পারি 256 এই বসালাম ক্যালকুলেশনটা। এবার আমাদের সেম ক্যালকুলেশন শুধুমাত্র, তারপর এই যে পূর্ণ সংখ্যা 160 এবং 11 এই দুইটা যোগ করার পর আমাদের বাইরে হবে 171 প্লাস 12 ভাগ 16 দেব, 12 ভাগ 16 ইকুয়াল আমাদের বাইর হবে 0.75, এটা এখানে বসিয়ে দেব 0.75। তারপর 13 ভাগ 256 দেব, এটা যখন ক্যালকুলেশন হবে তখন আমাদের বাইর হবে 0.0507। এবার আমরা এটা ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটর করে নেবে। এবার আমি সবগুলো যোগ করব, যোগ করার পর আমার রেজাল্ট আসবে 171.80, অর্থাৎ দশমিকের পর আমি 2 ঘর বসিয়ে দিলাম 80, যেহেতু এখানে দশমিকে রূপান্তর হয়েছে এই জন্য এখানে 10 দিয়ে দেব। এই প্রক্রিয়ায় আমি যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারবো। এই জন্য আমাদের গ্রুপ 2 হচ্ছে বাইনারি হতে দশমিক, অক্টাল হতে দশমিক, হেক্সাডেসিমেল হতে দশমিকে যখন আমরা রূপান্তর করব তখন আমাদের ফরম্যাটটা হবে এই ফরম্যাট, গুণ প্রক্রিয়া হবে এবং এজেন্ট পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেমটা আমরা মনে রাখার চেষ্টা করব। এতে আমরা রূপান্তরে আমাদের কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের মাঝে আমাদের পড়তে হবে না যে কোন সময় কোন নিয়মটি আমরা ব্যবহার করব। তো আশা করি বুঝেছ এবং এগুলা ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এগুলার উপরে আমাদের সৃজনশীল অঙ্কগুলার সমাধান নির্ভর করে। আমি একদম ভেঙে ভেঙে এগুলো বুঝিয়ে দিচ্ছি, যখন তুমি হিসাবগুলা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি আর এগুলা শর্ট করে করতে পারো, অথবা এভাবে করলেও চলবে। তো তোমাদের নিকট আমার অনুরোধ রইল যে প্রতিটি ভিডিও ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে, এতে পাঠ সম্বন্ধে একটি ধারণা পাবে এবং আমি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিব
যাতে তোমাদের কোনো একটি তথ্য বাদ না পড়ে, এবং তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে এবং ক্লাসগুলো দেখলে আশা করি এই পাঠের সবগুলো সৃজনশীল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।